হ্যালো এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন থেকে আমাকে আসলে বেশ কয়েকজন কোশ্চেন করছেন। তারা আসলে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় যে জয়েন্টের ব্যথা হয় এই জয়েন্টের ব্যথা সম্পর্কে জানতে চান। তো অনেকেই এভাবেও জিজ্ঞেস করে যে হাঁটু ব্যথার জন্য সবথেকে ভালো ওষুধ কোনটা হবে, কিংবা আমাদের কোমরে ব্যথার জন্য সবথেকে ভালো ওষুধ কোনটা হবে। দেখেন, আপনারা হয়তো আসলে অনেকেই আসলে আমাকে ওভাবে পার্সোনালি চিনেন না। তো তাদের জন্য বলে রাখি যে আমি আসলে এখন পর্যন্ত ডক্টর নই। আমি আছি হচ্ছে আমাদের এই যে এমবিবিএস কারিকুলামের ফাইনাল ইয়ারে। তো খুব শীঘ্রই 1.5 থেকে 2 মাসের মধ্যে হয়তো আমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। তো এরপরে গিয়ে হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষা পাস হলে একবারে আমাদের 1 বছর ইন্টার্নশিপ করতে হয়। তারপরে হচ্ছে আমাদের আসলে ওই রাইট বা ওই অধিকারটুকু দেওয়া হয় যে আপনি প্রেসক্রিপশন করতে পারবেন। বাট এখন পর্যন্ত আসলে আমার ওই আপনাদের জন্য ওষুধ প্রেসক্রিপশন করার মতো কোনো ধরনের রাইট আসলে আমার নাই। তো এখন আমি আপনাদের জন্য যেটুকু করতে পারি সেটা হচ্ছে গিয়ে আপনারা কোন ধরনের সমস্যার জন্য কোন ডাক্তারের কাছে যাইতে পারেন, কিংবা কোন কোন রোগের কিংবা অসুস্থতার জন্য আপনাদের অপারেশন করতে হতে পারে, কিংবা কোনগুলো আপনারা জাস্ট মেডিসিন দিয়ে ভালো হতে পারবেন, এরকম কিছু আমি আপনাদের জন্য পরামর্শ দিতে পারি। বাট এখন পর্যন্ত আপনাদের জন্য ওষুধ লেখা আসলে আমার রাইট বা অধিকার আসলে নাই। তো চলেন আসলে আমরা জানি যে আসলে এই আমাদের মেডিকেলে এই জয়েন্টের ব্যথাগুলোকে কীভাবে অ্যাপ্রোচ করা হয়, কীভাবে আমরা এই জিনিসগুলোকে পড়াশোনা করি। তো দেখেন, আমাদের এই যে শরীর, এই শরীরটা তৈরি হওয়ার জন্য আসলে অনেকগুলো উপাদান দরকার। তো এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে হাড়, কিংবা আপনারা যেটাকে হাড্ডি, কিংবা আমরা মেডিকেলের ভাষায় বা ইংরেজিতে যেটাকে বোনস বলা হয় থাকে। তো যাই হোক, দেখেন, আমাদের এই যে শরীরটা তৈরি হওয়ার কারণ আমাদের এই হাড় কিংবা হাড্ডি এটাই হচ্ছে মূলত আমাদের স্ট্রাকচারটা তৈরি করে দেয়। আপনার শরীরটা কতটুকু হাইট হবে, আপনার কেমন গঠনটা কেমন হবে, এই জিনিসটা মূলত তৈরি হয় আমাদের এই হাড় কিংবা বোনসের মাধ্যমেই। তো এই যে হাড়গুলো আছে, এরকম আমাদের বডিতে আমরা বলি যে একজন অ্যাডাল্ট মানুষ কিংবা একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোটামুটি 206টার মতো হাড় থাকে। তো এই যে হাড়গুলো আসলে এভাবে ডিরেক্টলি আপনাদের এরকম অ্যাটাচ থাকে না। হাড়গুলো কী হয়, এটা কাছাকাছি আসে। এই কাছাকাছি আসে কী হয়, একটা হাড় আরেকটা হাড়ের মাধ্যমে বিভিন্ন ধরনের লিগামেন্ট থাকে বা টেন্ডন থাকে, এরা আসলে এভাবে অ্যাটাচ থাকে। ম্যাক্সিমাম জয়েন্টগুলো আসলে এরকমইভাবে আমাদের শরীর তৈরি। কিছু কিছু জয়েন্ট আছে যেগুলো আবার ফিক্সড থাকে। তো আমরা আজকে ওইদিকে না যাই। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই জয়েন্টে ব্যথা হয় কেন, বা এই জয়েন্টে ব্যথাগুলোকে আমরা কীভাবে অ্যাপ্রোচ করি, ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা কীভাবে আগানো যায়। দেখেন, আমাদের এই যে জয়েন্ট, এই জয়েন্টে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ আছে। তো এই ব্যথাগুলো জানার জন্য আসলে আমাদেরকে বেশ করে টার্ম আগে জানতে হবে। যেমন আমরা বলি আর্থালজিয়া, আর্থ্রাইটিস। আর্থালজিয়া মানে হচ্ছে কোনো একটা জয়েন্টে জাস্ট ব্যথা, অর্থাৎ শুধু আপনার একটা জয়েন্টে ব্যথা হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে আর্থালজিয়া। কিন্তু এই ব্যথার সঙ্গে যদি আপনার এরকম হয় যে আপনার জয়েন্টটা ফুলে গেছে, আপনার জয়েন্টটা লাল হয়ে গেছে, আপনার জয়েন্টটা গরম হয়ে গেছে, ওখানে ব্যথা হচ্ছে, তো এই সাথে যদি এরকম কোনো ফিচার থাকে, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আর্থ্রাইটিস। তো এটা হলো আমাদের মানে জয়েন্টে আপনার শুধু ব্যথা আছে নাকি জয়েন্টে আসলে আরও কোনো প্যাথোলজি আছে, জিনিসটা আমাদেরকে এটা ইন্ডিকেট করে। তো এরপরে আরও কিছু জিনিস জানতে হয়, যেমন আপনার জয়েন্টের ব্যথার জন্য আপনাকে জানতে হবে যে আপনি কি পুরুষ নাকি মহিলা। কারণ কিছু কিছু জয়েন্টের ব্যথা আছে যেগুলো পুরুষের ক্ষেত্রে বেশি হয়, আবার কিছু কিছু জয়েন্টের ব্যথা আছে যেগুলো হচ্ছে মহিলাদের বেশি হয়। যেমন আমরা আমাদের মেডিকেলে এগুলোকে বলি যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাসেলি, এই জিনিসগুলো মহিলাদের বেশি হয়। আবার আমরা যদি পুরুষদের ক্ষেত্রে আসি, যেমন হচ্ছে আমাদের পুরুষদের ক্ষেত্রে কী কী বেশি হয়, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, গাউট, এই জিনিসগুলো আসলে আমাদের পুরুষদের বেশি হয়। তো এরকম আসলে আমরা এক একটা জয়েন্ট মানে পুরুষ ভেদে মহিলা ভেদে এরকমভাবে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি। এরপরে আরও কিছু জিনিস জানতে হয়, যেমন আপনার জয়েন্ট কয়টা জয়েন্ট ধরছে, এই জয়েন্টগুলো কি আপনার একই সঙ্গে দুই পাশের জয়েন্টগুলোকে ধরছে নাকি শুধু এক পাশে একটা জয়েন্টকে ধরছে, এরকম অনেকগুলো জিনিস জানতে হয়। যেমন এরভাবে আমরা ক্লাসিফাই করি যে একটা জয়েন্ট যদি ধরে সেটাকে আমরা বলি যে মনো আর্থ্রাইটিস। যদি 2 থেকে 4টা জয়েন্ট পর্যন্ত আপনার ব্যথা হয় সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অলিগো আর্থ্রাইটিস। এবং 5 কিংবা তার বেশি যদি ব্যথা হয় সেক্ষেত্রে আমরা এগুলো বলি পলি আর্থ্রাইটিস। এগুলোর আসলে বিভিন্ন ধরনের কজ মানে কারণও আছে। যেমন আমরা যদি বলি যে মনো আর্থ্রাইটিস জাস্ট একটা জয়েন্ট ব্যথা, কী কী হতে পারে, আমরা মেডিকেল অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারি যে ইট মে বি সেপটিক আর্থ্রাইটিস, অর্থাৎ ইনফেকশনের কারণে আপনার ইভেন জয়েন্টে ব্যথা হতে পারে। এবং এরপরে হতে পারে আপনার গাউট, এরপরে হতে পারে সিউডো গাউট, এরপরে হতে পারে আপনার ওখানে কোনো ট্রমা অর্থাৎ আঘাত লাগছে ওই জয়েন্টে, সে কারণে ব্যথা হতে পারে। কিংবা আপনার কোনো ব্লিডিং ডিজর্ডার আছে, জয়েন্টে যদি ব্লিডিং হয় সেটাকে আমরা বলি হচ্ছে হেমার্থ্রোসিস, সে কারণেও আসলে ব্যথা হতে পারে। এটা হচ্ছে একটা জয়েন্ট যদি ব্যথা হয়। আবার যদি এরকম হয় যে আপনার 2 থেকে 4টা জয়েন্ট ব্যথা, সেক্ষেত্রে আমাদেরকে প্রথম চিন্তা করতে হয় যে ইট মে বি দ্য সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। সেরোনেগেটিভ আর্থ্রাইটিস মানে হচ্ছে এটা আরেক ধরনের আর্থ্রাইটিস, মানে জয়েন্টের ইনফ্লামেশনের ব্যথা হয়। তো এগুলোকে সেরোনেগেটিভ বলার কারণ হচ্ছে আমরা এই যে জয়েন্টের ব্যথা, এই জয়েন্টের ব্যথাগুলোকে ডায়াগনোসিস করার জন্য ইনভেস্টিগেশন করি। তো ইনভেস্টিগেশনের জন্য আমরা কিছু কিছু ফ্যাক্টর দেখি যেগুলোকে বলা হয় আরএ ফ্যাক্টর, রিউমাটয়েড ফ্যাক্টর। তো যে সকল আর্থ্রাইটিস কিংবা জয়েন্টের ব্যথার ক্ষেত্রে ওই জিনিসগুলো নেগেটিভ থাকে আরএ ফ্যাক্টর, সেগুলোকে আমরা বলা হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। আবার ম্যাক্সিমাম জয়েন্টের ব্যথার ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে আমাদের এলিভেটেড অর্থাৎ বেশি থাকে। কিন্তু 4টা রোগ আছে যে 4টাতে আসলে আমরা এই রিউমাটয়েড ফ্যাক্টর কিংবা আমাদের যে অন্যান্য যে ব্যথার জন্য যে ইনফ্লামেটরি মার্কার, এই ইনফ্লামেটরি মার্কারগুলো আসলে আমরা পাই না। যার কারণে আসলে এগুলোকে বলা হয় থাকে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। যেমন আমাদের প্রথমে যদি বলি, তো এটাকে আসলে আমি পার্সোনালি এরকম একটা নেমোনিক দ্বারা মনে রাখি, সেটা হচ্ছে রেপ। সরি টু সে,
রেপ মানে হচ্ছে আর, আর হচ্ছে রিয়াক্টিভ আর্থ্রাইটিস, এ মানে হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, পি মানে হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, আর ই মানে হচ্ছে অ্যান্টারোপ্যাথিক আর্থ্রাইটিস। তো এই চারটা হচ্ছে আমাদের সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। এবং এরপরে আমরা যদি আসি হচ্ছে গিয়ে পলি আর্থ্রাইটিস, মানে হচ্ছে আপনার পাঁচ কিংবা তার বেশি জয়েন্টে ব্যথা হচ্ছে। তো এটার কী কারণ হতে পারে? এটার কারণ, তো এই ব্যথাগুলো মোটামুটি মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। যেমন প্রথম যদি আমরা কারণ বলতি, তো প্রথম কারণ হিসেবে আমাদের আসতে পারে হচ্ছে 1 নম্বর হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস, এরপরে আসতে পারে আপনার এসএলই, এরপরে আসতে পারে অস্টিও আর্থ্রাইটিস, এরপরে আসতে পারে রিউমেটিক ফিভারের কারণে হতে পারে। রিউমেটিক ফিভার মানে যেটা বাচ্চাদের হয়ে থাকে এরকম, ওইটার একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে যেটাকে আমরা বলি হচ্ছে মাইগ্রেটরি পলি আর্থ্রাইটিস, মানে হচ্ছে আপনার অনেকগুলো জয়েন্টে ব্যথা হবে এবং এরকম হবে যে ব্যথাটা সরে যাবে। আপনার আজকে হাঁটুতে ব্যথা, আবার এই হাঁটু ব্যথা সরে যাবে, পরে দেখবেন আপনার কোমরে ব্যথা হয়েছে, কোমরের সঙ্গে ওটা সারে গেছে, দেখবেন আপনার হাতের কোনো একটা জয়েন্টে ব্যথা হয়েছে, মানে একটা জায়গায় একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টে ব্যথাগুলো সরে সরে যাবে এরকম। যার কারণে ওটা আসলে স্পেসিফিক একটা ক্রাইটেরিয়া আমরা বলে থাকি, যেটাকে বলা হয় গিয়ে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কারণ। তো এখন আসি আপনাদের আসলে কোশ্চেনের অ্যান্সার, যে আপনারা যেভাবে জিজ্ঞেস করেন যে আমার হাঁটু ব্যথার জন্য কিংবা আমার কোমর ব্যথার জন্য সব থেকে ভালো ওষুধ কোনটা হবে। দেখেন, সব থেকে ভালো ওষুধ বলতে আসলে এরকম কোনো ওষুধ হয় না। যেটা হয় যে আসলে আপনার কন্ডিশন দেখতে হয়, যে আপনার বয়স কেমন, আপনি পুরুষ নাকি মহিলা, আপনার এই রোগের সঙ্গে অন্যান্য কোনো রোগ আছে কিনা, বা আপনি অন্য কোনো ওষুধ খাচ্ছেন কিনা, অনেকগুলো বিষয় আসলে চিন্তা ভাবনা করে আপনার জন্য বেস্ট ওষুধটুকু সিলেক্ট করতে হয়। যেমন আমি যদি বলি যে একজন প্রেগনেন্ট মহিলা, তো প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে তারও ব্যথা হয়েছে মনে কর শরীরে, আর আপনি একজন নর্মাল মানুষ, আপনারও ব্যথা হয়েছে। এখন আপনি যদি বলেন যে আপনার জন্য বেস্ট ওষুধ কোনটা, বা ওই প্রেগনেন্ট মহিলার জন্য বেস্ট ওষুধ কোনটা, অবশ্যই এখানে বেস্ট ওষুধ বলতে আপনাকে ডিফার করতে হবে। কারণ আমি আপনাকে যত ইজিলি আপনাকে একটা ব্যথার ওষুধ দিয়ে দিতে পারবো, ওই মহিলাটাকে অত ইজি দেওয়া যাবে না। ওকে অনেক কিছু চিন্তা করতে হবে, ওর প্রেগনেন্সি চিন্তা করতে হবে, প্রেগনেন্সির টাইম ফ্যাক্টর চিন্তা করতে হয়, ওই মহিলাটার আদার কোনো ডিজিজ কন্ডিশন আছে কিনা ওই জিনিসগুলো আমাকে খেয়াল করতে হয়। তো এরকমভাবে আসলে আমাদের একটা ওষুধকে আসলে আমাদেরকে সিলেক্ট করতে হয় যে আপনার জন্য বেস্ট ওষুধ কোনটা হবে। এরকম আসলে মুখ দিয়ে জাস্ট বলে দেওয়া আসলে কখনোই সম্ভব না যে এই ওষুধটা আপনার জন্য বেস্ট একটা ওষুধ, এরকম আসলে হয় না। তো এরপরে এই জয়েন্টগুলোর ব্যথাগুলো জানার জন্য আরেকটা স্পেসিফিক আমাদের ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, যে এই জয়েন্টের ব্যথাটা আপনার কি ইনফ্ল্যামেটরি নাকি এই জয়েন্টটা আপনার মেকানিক্যাল। ইনফ্ল্যামেটরি মানে হচ্ছে আপনার ইনফ্ল্যামেশনের কারণে ব্যথা হতে পারে, অথবা মেকানিক্যাল মানে হচ্ছে আপনার কোনো আঘাত কিংবা ঘর্ষণ এরকম কোনো কারণে আপনার ব্যথা হতে পারে। তো এই জিনিসগুলো ডিফার করার জন্য আমরা কয়েকটা জিনিসপত্র জানে রাখি। যেমন হচ্ছে প্রথমে যদি বলি সেটা হচ্ছে আমাদের ব্যথাটা কখন শুরু হয় আপনার। যদি এরকম হয় যে আপনার সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে আপনার ব্যথা হচ্ছে, সেটা হতে পারে কোমর ব্যথা কিংবা হাঁটু ব্যথা কিংবা আপনার পায়ের গোড়ালি ব্যথা, যেখানে হোক, যদি এরকম হয় যে আপনার সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে আপনার এই ব্যথাটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি আমাদেরকে নির্দেশ করে। আবার যদি এরকম হয় যে আপনি সারাদিন আপনি যখন রেস্ট নেন তখন আপনার ব্যথা সারে যায়, আবার যখন কাজ করতে যান, নড়াচড়া করতে যান ওই জয়েন্টটাকে, তখনই আপনার ব্যথা হচ্ছে, তার মানে এই ব্যথাটা হচ্ছে আমাদের মেকানিক্যাল পেন। এরপরে আরও কিছু এখানে অ্যাসোসিয়েশন থাকে, যেমন হচ্ছে এরকম হতে পারে যে আপনার জয়েন্টটা গরম হয়ে গেছে, জয়েন্টটা ফুলে গেছে, তাহলে তো মোটামুটি আমাদেরকে এটা ইনফ্লামেশন সাজেস্ট করে। আবার যদি জয়েন্টটা নর্মাল আছে কিন্তু আপনার শুধু নড়াচড়ার সময় ব্যথা হয়, এবং এই ব্যথাটা আপনার হঠাৎ করে শুরু হয়ে যায়, যখনই নড়তে যান তখনই ব্যথা হচ্ছে, তার মানে এটা মেকানিক্যাল পেন। তো এতটুকু জানার পরে আমরা কী করি, যে এই জিনিসটাকে আসলে কনফার্ম করতে হয়। তো কনফার্ম করার জন্য আমরা প্রথম কী করবো, যে এই জন্য আমরা ইনফ্লামেটরি মার্কারগুলো চেক করার চেষ্টা করি, যেমন ইএসআর আর সিআরপি। ইএসআর এবং সিআরপি এটা হচ্ছে আমাদের ইনফ্লামেটরি মার্কার, আপনার যে শরীরে যে কোনো ধরনের ইনফ্লামেশন হলে এই জিনিসগুলো বেড়ে যায়। তো আপনার জয়েন্টের ব্যথা যদি ইনফ্লামেশনের কারণে হয়, তাহলে কী হবে, আপনার যখন আমরা ইএসআর আর সিআরপি করবো তখন এই জিনিসগুলো বেশি দেখাবে, রাইস দেখাবে। এটার মাধ্যমে আসলে আমরা মোটামুটি শিওর হই যে এই পেনটা হয় ইনফ্লামেটরি না মেকানিক্যাল, এতটুকু আমরা ডিফাইন করতে পারলাম। বাট এখনও আসলে আমাদের অনেকগুলা জিনিস আমাদেরকে এক্সক্লুড করতে হবে, যে আপনার কী কারণ, এটা দেখার জন্য আমাদের অনেকগুলো এখন টেস্ট করতে হবে। কারণ আপনার এটা এসএলই হতে পারে, আপনার এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে, আপনার কোনো ট্রমার কারণে হতে পারে, আপনার কোনো হিমোফিলিয়ার কারণে হতে পারে, আপনার রিউমেটিক ফিভারের জন্য হতে পারে। এই যে এতগুলো রোগকে একটা থেকে একটা এক্সক্লুড করার জন্য আমাদের আসলে যেটা করতে হয়, অ্যাপ্রোচটা প্রথমে আমরা ইনফ্লামেশনকে চেক আপ করে নিলাম যে ইনফ্লামেটরি কিনা। যদি ইনফ্লামেটরি না হয় তাহলে তো আমরা চলে গেলাম মেকানিক্যালে। তাহলে তো এরপর আসেন, এরপরের অ্যাপ্রোচটা আসলে আমার কী রকম হবে। এরপরের অ্যাপ্রোচটা এরকম হবে যে আমাকে দেখতে হবে আপনার কোন জয়েন্টে ব্যথা আছে। যদি এরকম হয় যে আপনার ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, তার মানে আমাকে চিন্তা করতে হবে ইট মে বি গাউট। তো সেক্ষেত্রে আমাকে গাউটের জন্য আমাকে স্পেসিফিক কিছু ইনভেস্টিগেশন করতে হবে। যেমন আমি কী করবো, বসে একটা এক্সরে করাবো, আর সাথে ওখান থেকে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করে এটাকে আমার মাইক্রোস্কোপিক দেখবো। তো এটা করলে আমি যদি কনফার্ম পাওয়া যায় যে আপনার এটা গাউট, দেন আমাদেরকে অ্যাকর্ডিং টু গাউটের ট্রিটমেন্ট দিতে হবে। তো গাউটের ট্রিটমেন্ট টোটালি মোটামুটি আমাদের যে জয়েন্টের ব্যথা, এই ব্যথা থেকে একটু ভিন্ন রকম একটা ট্রিটমেন্ট দিতে হয়। এখানে প্রথমে ব্যথার জন্য যে ওষুধটা দিতে হয় সেটাকে আমরা বলেছি কলসিজিন, এবং এরপরে যাতে পরবর্তীতে অ্যাটাক না করে গাউট, সেক্ষেত্রে আমাদেরকে কী কী দিতে হয়, যে আমরা বলি হচ্ছে অ্যালোপিরিনল নামে এক ধরনের ওষুধ পাওয়া যায়, এই ওষুধগুলো দিতে হয় এখানে। তো এরপরে আমি যদি চিন্তা করি যে আপনার এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেক্ষেত্রে আমি কী করতে হবে, রিউমাটয়েডের জন্য আমাকে প্রথমে আগে এটাকে ইনফ্ল্যামেটরি কিনা এটার জন্য আগে আসলে আমাকে কী করতে হবে, যে ইএসআর সিআরপি করে আমি ইনফ্ল্যামেটরি সাজেস্ট করে নিলাম যে ওকে এটা ইনফ্ল্যামেটরি।
এরপর এটাকে রিউমাটয়েড ফ্যাক্টর দেখতে হবে, আরএ ফ্যাক্টর। এটা যদি পজিটিভ পাই, এরপর আমাকে করতে হবে এটাকে কনফার্ম করার জন্য এসিপিএ, অ্যান্টি সাইটোলিনটেড প্রোটিন অ্যান্টিবডি। এটা যদি কনফার্ম পাই তাহলে আমি শিওর যে আপনার এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো এটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা এরকম ভিন্ন রকম হয়, যে আপনার এখানে অবশ্যই ব্যথানাশক ওষুধ দিতে হবে, আপনাকে হয়তো আপনার স্টেরয়েড দিতে হতে পারে, কিংবা এরপরে আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সবথেকে খারাপ একটা যে দিক সেটা হচ্ছে জয়েন্টের ডিফর্মিটি হতে পারে, যেমন আপনার আঙুল বাঁকা হয়ে যেতে পারে, আঙুল মানে ভাঁজ ভিন্ন রকম হয়ে যেতে পারে। এরকম অনেকগুলো ডিফর্মিটি আছে, আমরা বলি হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি, জেড ডিফর্মিটি, এরকম অনেকগুলো ডিফর্মিটি আছে আর কি রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো এই জিনিসগুলো যাতে না হয় এজন্য আমাদের কী দিতে হবে, একটা ডিএমআরডিএস দিতে হবে, যেমন মেথোট্রিক জেড। ডিএমআরডিএস মানে হচ্ছে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটিক ড্রাগস। এই জিনিসগুলো দিয়ে আসলে কী করতে হবে, এবং এরপরও যদি ব্যথা না কমে সেক্ষেত্রে আমাদেরকে হয়তো মেথড কী বলে বায়োলজিক্সেও যাইতে হতে পারে। তো এরকম আসলে এক একটা রোগের জন্য ট্রিটমেন্ট অ্যাপ্রোচ একরকম হয়, আপনার ইনভেস্টিগেশন এক এক রকম করতে হয়, আপনার ট্রিটমেন্ট প্রসেসটা আসলে ভিন্ন রকম হয়ে থাকে। তো আশা করছি যে আপনারা হয়তো অনেকেই অনেক কিছু বুঝেন নাই, এটাই স্বাভাবিক, কারণ আপনারা নন মেডিকেলের মানুষ কিংবা যারা আসলে আমাদের মেডিকেল সায়েন্স পড়াশোনা করেন না, এর বাইরে এই জিনিসগুলো বোঝাটা একটু কঠিন, কারণ আমি যেই টেস্টেরগুলোর নাম বলি বা যেই ওষুধগুলোর নাম বলি এগুলোর সঙ্গে আপনারা কখনোই রিলেটেড কিছু না। তো সেক্ষেত্রে আপনাদের জন্য বোঝা কঠিন, কিন্তু এতটুকু হয়তো অবশ্যই বোঝা উচিত যে আমাদের একটা রোগের জন্য ব্যথার স্পেসিফিক কোনো ওষুধ হয় না। এটা ডিপেন্ড করে আপনার কোন রোগের কারণে ব্যথাটা হচ্ছে, কোন জয়েন্টে ব্যথা হচ্ছে, এবং আপনি পুরুষ নাকি মহিলা, আপনার বয়স কেমন, আপনি কি শিশু নাকি আপনার বয়স পূর্ণবয়স্ক, এই অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করে, সাথে আপনার কোনো অ্যাসোসিয়েটেড কোনো রোগ আছে কিনা, সাথে আপনি অন্য কোনো ধরনের ওষুধ খাচ্ছেন কিনা, এই অনেকগুলো বিষয় চিন্তা করে আসলে আপনাদের জন্য স্পেসিফিক একটা মানে ওষুধ সিলেক্ট করা হয়। আর এই কাজটুকু করার জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ গ্রামের এলাকায় কিংবা আমাদের ম্যাক্সিমাম মানুষের বাড়ি যেহেতু আমাদের গ্রামে হয়ে থাকে, তো সেক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে নর্মালি একটা ব্যথা হলে কী হয়, আমরা গ্রামের ডাক্তারের কাছে চলে যাই, একটা ব্যথার ওষুধ কিনে খেয়ে ফেলি। বাট আমি বলে রাখছি, আপনার যদি গাউটের কারণে ব্যথা হয়, অসম্ভব আপনার জাস্ট নর্মাল ব্যথার ওষুধ এটা কখনোই সারবে না। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেলছি, অনেক বকবক করে ফেলছি, আপনারা হয়তো অনেকেই বুঝছেন অনেক কিছু, হয়তো অনেকে বুঝেন নাই। তো এতটুকু হয়তো বুঝতে পারছেন যে ব্যথার জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এখন এরকম ব্যথাগুলো হলে আপনারা কোন ধরনের ডাক্তার দেখাবেন, এটাও একটা প্রশ্ন। দেখেন, আমি নিজে যে কথা যদি বলি, আমি নিজেও কিছুদিন আগে আমার একজন আত্মীয়র মানে এরকম ব্যথা হয়েছিল, তো ওনার ব্যথার জন্য আমি পাঠিয়েছিলাম একজন অর্থোপেডিক্সের কাছে। বাট এই যে সমস্যাগুলো আমি এতক্ষণ থেকে যে ব্যথাগুলো নিয়ে আলোচনা করলাম, এই সবগুলো ব্যথা আসলে আমাদের আলোচনা করা হয়েছে মেডিসিন বই, অর্থাৎ ডেভিডসনে। তো স্বভাবতই এই রোগগুলোর ট্রিটমেন্ট প্রথমত যারা অধিকার রাখে এই রোগগুলো ট্রিটমেন্ট করার, তারা হচ্ছে মেডিসিন স্পেশালিস্ট। এবং এরপরও এই মেডিসিন স্পেশালিস্টের মাধ্যমে যদি আপনার এই ব্যথাটা না সারা যায়, উনি অবশ্যই আপনাকে রেফার করে দিবে কোনো অর্থোপেডিশিয়ানের কাছে কিংবা কোনো নিউরোসার্জিক্যাল ডক্টরের কাছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যথা রিলেটেড ব্যাপার স্যাপার, জয়েন্টের ব্যথা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।